বোর্ডের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের হৈমান্তিক শুভেচ্ছা অভিনন্দন। আমি উত্তম কুমার বসু, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আমরা আজকে আলোচনা করব সেই অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্থনৈতিক ব্যবস্থা। খুবই গুরুত্বপূর্ণ যে মানুষের যে অর্থনৈতিক কার্যাবলী, সেই অর্থনৈতিক কার্যাবলী কিছু সামাজিক রীতিনীতি এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে। এই সমস্ত সামাজিক রীতিনীতি বা আইন এটাকেই প্রাতিষ্ঠানিকভাবে এটাকে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমেই মানুষ কী করে যে তার যে অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান করে থাকে বা অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন করে থাকে। সমগ্র বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা দেখতে পারবো যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বে প্রচলিত রয়েছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক ক্যাপিটালিস্টিক, একটা হচ্ছে সমাজতান্ত্রিক সোশ্যালিস্টিক, একটা মিশ্র মিক্সড এবং একটা হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি যে 1789 সালে বাস্তিল দুর্গ পতন অর্থাৎ ফরাসি বিপ্লবের পর ধনতন্ত্রের সূচনাটা ঘটে থাকে। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে প্রধান প্রতিপাদ্য যে বিষয় সেটা হচ্ছে কি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ বা ব্যক্তিগত মালিকানার উন্মেষ। আধুনিক সময়ে এইটাই অর্থনৈতিক উন্নয়নের একমাত্র হাত হিসেবে বিবেচিত। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বলতে আমরা বুঝি সেই ধরনের অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় ব্যক্তি সম্পদের মালিকানা নিহিত রয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ নিহিত রয়েছে, সরকারের কোনো কর্তৃত্ব যে অর্থব্যবস্থা নেই, সেই অর্থব্যবস্থাটাকে আমরা বলি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে ভ্লাদিমির ইলিচ লেনিনের একটা সংজ্ঞা রয়েছে যে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা বলতে আমরা সেই উৎপাদন সর্বোচ্চ স্তরকেই বুঝে থাকি যেখানে শ্রমিক যে পণ্য উৎপাদন করছে শুধু তাই নয়, শ্রমিকের যে শ্রম সেটাও পণ্যে পরিণত হয়। সুতরাং এই অর্থব্যবস্থাটাকেই আমরা বলি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা সংক্ষেপে আলোচনা করি। প্রথম হচ্ছে ব্যক্তিগত মালিকানা। যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের ব্যক্তি মালিকানা এখানে স্বীকার করা নেওয়া হয়, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি এর অধিকার এখানে স্বীকৃত। দ্বিতীয় হচ্ছে শ্রেণীবিভক্ত সমাজ। যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর অস্তিত্ব এখানে লক্ষ্য করা যায়। ধনিক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, গরিব শ্রেণী, এরকম বিভিন্ন শ্রেণীর অস্তিত্ব এখানে লক্ষ্য করা যায়। এবং এখানে শাসক এবং শোষিত দুটো শ্রেণীর অস্তিত্ব এখানে আমরা দেখতে পাই, অর্থাৎ পুঁজিপতি এবং যারা শোষিত এই দুটো শ্রেণী আমরা দেখতে পাই। তৃতীয় হচ্ছে অবাধ প্রতিযোগিতা। যে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদনটায় ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা এখানে বিদ্যমান, অর্থাৎ যে কোনো একটা পণ্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কী করতে পারে, উৎপাদন করতে পারে। এখানে রাষ্ট্র কোনোরূপ হস্তক্ষেপ করবে না। তাহলে যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে যখনই দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদিত হচ্ছে সেখানে একটা বিষয় এসে যায় যে নতুন নতুন যে উদ্ভাবনী যে কৌশল বা কারিগরি দক্ষতা এটার আবিষ্কার সেখানে ঘটে থাকে। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য। এরপর সে যে মুনাফাভিত্তিক উৎপাদন ব্যবস্থা। যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মুনাফাভিত্তিক, অর্থাৎ যে উৎপাদন করা হবে সেটা মুনাফা অর্জনের উদ্দেশ্যেই করা হবে। যেখানে মুনাফার অস্তিত্ব নেই সেখানে উৎপাদনকারীরা উৎপাদন করবে না। যেমন আমরা দেখতে পাই যে রাস্তাঘাট বা স্কুল কলেজ এই সমস্ত ক্ষেত্রে যেহেতু মুনাফার অস্তিত্ব এখানে নেই, এখানে ব্যক্তি সাধারণত কোনো বিনিয়োগ করে না। সুতরাং যেখানে মুনাফার অস্তিত্ব আছে সেখানেই উৎপাদনকারীরা কী করবে, যে উৎপাদন করবে। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে মুনাফাভিত্তিক উৎপাদন ব্যবস্থা। এরপর সে যে উৎপাদক ও ভোক্তার সার্বভৌমত্ব। যে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদক এবং ভোক্তার সার্বভৌমত্ব। অর্থাৎ উৎপাদক সে কী করতে পারে, সে তার সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে উৎপাদনটা সে সর্বোচ্চ করতে পারে। এখানে রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষ তার উপরে কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না। ঠিক তেমনি একজন ভোক্তা সেও কী করতে পারে, সে দ্রব্য বা সেবা সামগ্রী সে যে কোনো পরিমাণ সে ভোগ করতে পারে। অর্থাৎ এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা হোক বা উৎপাদনকারী হোক, কারোর উৎপাদন বা ভোগের ব্যাপারে কোনোরূপ নিয়ন্ত্রণ এখানে থাকে না। এটাও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য। এরপর আমরা আসি যে
যে পুঁজির বিকাশ, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কিন্তু পুঁজির বিকাশটা ঘটে থাকে। অর্থাৎ এখানে যেহেতু ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা সুদভিত্তিক উৎপাদন ব্যবস্থা, এখানে সুদভিত্তিক বা মুনাফাভিত্তিক উৎপাদন ব্যবস্থা, সেহেতু যে এখানে যে মানে পুঁজির বিকাশ এখানে ঘটে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে মূলধনটাকে মানে আরও বেশি মাত্রায় বৃদ্ধি করে সেটাকে আবার পুনরায় উৎপাদন কাজে আমরা এটা বিনিয়োগ করতে পারি। যে ধনতান্ত্রিক মানে উৎপাদন ব্যবস্থায় যে পুঁজির বিকাশটা অতি সহজেই এখানে ঘটে থাকে। আচ্ছা, তারপর আসে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি? যে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় দামটা কেউ নির্ধারণ করতে পারে না, না উৎপাদক শ্রেণী না ভোক্তা শ্রেণী। এখানে মানে উৎপাদক শ্রেণী অর্থাৎ যিনি যোগানদার, আর ভোক্তা শ্রেণী অর্থাৎ যার কাছ থেকে চাহিদাটা আসে, এই চাহিদা এবং যোগানের মাধ্যমে দ্রব্য বা সেবা সামগ্রীর দামটা এখানে নির্ধারিত হয়ে থাকে। এরকম দেখা যাচ্ছে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় আরও মানে এইসব বৈশিষ্ট্য আছে, মানে যেগুলো পরবর্তী এক সময় আমরা আলোচনা করতে পারবো। তাহলে আমরা বলতে পারি ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় যেখানে ব্যক্তি মালিকানা বিদ্যমান, শ্রেণীবিভক্ত সমাজ, অবাধ প্রতিযোগিতা, মুনাফাভিত্তিক উৎপাদক এবং ভোক্তার সার্বভৌমত্ব, পুঁজির বিকাশ বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান থাকে। এটাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মোটামুটি যে বৈশিষ্ট্য বা রূপরেখা। এবং এই ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা আমরা দেখতে পাই কোথায়? যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপের যে বিভিন্ন দেশসমূহে এই ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার অস্তিত্ব আমরা দেখতে পাই। আমাদের এশিয়ার মধ্যে যে দক্ষিণ কোরিয়ার কথা বলতে পারি, হংকং, ওই সিঙ্গাপুরের কথা বলতে পারি, তাইওয়ান, হংকং, এদের কথা বলতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে বিকশিত একটা অর্থনীতি যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মাধ্যমেই তারা ঘটিয়েছে। ঠিক এবার আমরা সেই দ্বিতীয় যে অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে আমরা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা বলে থাকি। যে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থার এর বিকাশটা ঘটে থাকে যে 1917 সালে, যখন রুশ বিপ্লব ঘটে থাকে, অর্থাৎ ভ্লাদিমির ইলিচ লেনিন ক্ষমতায় আসীন হন, তখন থেকেই এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সূচনাটা ঘটে থাকে। যে এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটা বলতে আমরা বুঝি যে অর্থব্যবস্থায় যে সম্পদের যে মালিকানা, সেই মালিকানা রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকে। অর্থাৎ যে এটা হচ্ছে একটা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা, যেখানে মানে মানে শ্রেণীহীন যে একটা সমাজ যে অর্থব্যবস্থাটায় গড়ে ওঠে, সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে একটা পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে সরকারের, যে পরিকল্পনা কর্তৃপক্ষ কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে, কার জন্য উৎপাদিত হবে, সবটাই সেই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে মানে নিয়ন্ত্রিত বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এই নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আমরা এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা পেতে পারি। যে সেই বৈশিষ্ট্যের প্রথমে আসে কি? যে সরকারি মালিকানা। যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা থাকে কার হাতে? রাষ্ট্রের হাতে। এখানে ব্যক্তির অধিকারকে কখনোই স্বীকার করে নেওয়া হয় না। অর্থাৎ যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যে যে সমস্ত মানে সম্পদ রয়েছে, এই সম্পদের মালিকানা সরকারের নিজেরই, ব্যক্তির মানে সার্বভৌমতা বা মানে ব্যক্তির যে সম্পদের মালিকানা এখানে স্বীকার করা হয় না। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে শ্রেণীহীন সমাজ। যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু শ্রেণীহীন সমাজ এখানে বিদ্যমান। অর্থাৎ এখানে তোমার যে ধনী দরিদ্র বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই রকম কোনো শ্রেণী বিভক্ত সমাজ এখানে দেখা যায় না, বা যে পুঁজিপতি শ্রেণী বা শোষিত শ্রেণী, এই শ্রেণীর অস্তিত্ব এখানে দেখা যায় না। এই জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটাকে বলা হচ্ছে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা। তৃতীয় হচ্ছে কল্যাণভিত্তিক উৎপাদন। আমরা ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা দেখেছিলাম, সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনটা ঘটে থাকে। অর্থাৎ যেখানে মুনাফার অস্তিত্ব সেখানে উৎপাদন, যেখানে মুনাফার অস্তিত্ব নেই সেখানে উৎপাদন ছিল না। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যে জনগণের কল্যাণের দিকে লক্ষ্য রেখে উৎপাদনটা করা হয়ে থাকে। অর্থাৎ এখানে যে সম্পদের যে অপচয়, সেই সম্পদের অপচয় সাধারণত এখানে ঘটে না। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেহেতু উৎপাদন ঘটে থাকে, সেহেতু সম্পদের অপচয় ঘটার একটা সম্ভাবনা সেখানে থেকে যায়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যে যেহেতু জনগণের কল্যাণের উদ্দেশ্যে উৎপাদনটা মানে ঘটছে, সেহেতু সম্পদের যে একটা কাম্য ব্যবহার এই অর্থব্যবস্থায় মানে নিশ্চিত করা হয়। এরপর সে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে,
অর্থাৎ এটা রাষ্ট্রীয় পর্যায়ে যে কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে, কারা পণ্য সামগ্রী ভোগ করবে, এর একটা রূপরেখা তৈরি করে সেই অনুযায়ী উৎপাদনটা এখানে পরিচালনা করা হয়ে থাকে। অর্থাৎ এই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত এখানে চূড়ান্ত, অর্থাৎ ব্যক্তির কোনো সিদ্ধান্ত বা মতামত এখানে প্রাধান্য দেওয়া হয় না। এরপর আসে যে নিয়ন্ত্রিত চাহিদা। যে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখেছিলাম যে ভোক্তার সার্বভৌমত্ব সেখানে ছিল, উৎপাদকের সার্বভৌমত্ব মানে সেখানে ছিল, সাথে সাথে ভোক্তার সার্বভৌমত্ব ছিল। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যে চাহিদাটা হবে নিয়ন্ত্রিত, অর্থাৎ কোনো ভোক্তা যদি ইচ্ছা মতো সে যদি দ্রব্য বা সেবা ভোগ করতে চায়, এটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বীকার করে নেওয়া হয় না। অর্থাৎ এখানে একটা স্লোগান থাকে যে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অর্থাৎ এই নিয়ন্ত্রিত মানে চাহিদা বিষয়ের মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটা রূপরেখা ফুটে ওঠে। এরপর আসে যে মুদ্রাস্ফীতির অনস্তিত্ব। যে যদি আমরা এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উল্লেখ করিনি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে মুদ্রাস্ফীতিটাকে একটু প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ যেহেতু কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনটা পরিচালিত হয়, সেহেতু কি মুদ্রাস্ফীতি না থাকলে মুনাফাটা আসবে না। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু সরকার জনগণের কল্যাণের দিকে চাহিদা রেখেই দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করছে, সেহেতু সেখানে মুদ্রাস্ফীতির অস্তিত্ব সেখানে থাকে না। অর্থাৎ এতে করে কি হয় যে জনগণের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা মানে ঘটে না। তা যাই হোক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক যে অর্থব্যবস্থা বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা যে নামেই আমরা অভিহিত করি না কেন, যে এই অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলোর দিকে আলোকপাত করলে আমরা দেখতে পাই যে সেখানে সরকারি মালিকানা রয়েছে, শ্রেণীহীন সমাজ ব্যবস্থা, কল্যাণ ভিত্তিক উৎপাদন, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অস্তিত্ব, নিয়ন্ত্রিত চাহিদা বা মুদ্রাস্ফীতির অনস্তিত্ব, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আর বাকি যে মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা, এটা আমরা আগামী দিন এটা আমরা আলোচনা করব। তাই যেটা আমরা বলছিলাম যে আজকে আমরা কি তাহলে দেখতে পেলাম, আজকে আমরা দেখতে পেলাম যে অর্থনৈতিক ব্যবস্থাটা কি। অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটা ব্যবস্থা যে মানে ব্যবস্থায় যে সামাজিক এবং আইনগত যে বিভিন্ন যে রীতিনীতি, তার যে প্রাতিষ্ঠানিক নাম, সেটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থায় যে চারটা যে দিক রয়েছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অস্তিত্ব সাধারণত যে উন্নত দেশগুলো বা অধুনা উন্নয়নশীল বা বিকশিত দেশগুলো দেখতে পাই। সমাজতান্ত্রিক যে অর্থব্যবস্থা, সেই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা যে কিউবা, চীন, উত্তর কোরিয়া বা পূর্বতন যে সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। যা হোক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ।